সবাইকে এই চ্যানেলে স্বাগত। ভারতে পভার্টি বা দারিদ্রতা খুব বড় একটা সমস্যা। এই দারিদ্রতা দূর করার জন্য সরকার বিভিন্ন সময় বিভিন্ন রকমের প্রচেষ্টা করে। এখন পভার্টির এস্টিমেশন আর দারিদ্রতা দূরীকরণ এই কাজে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে এমপিআই অর্থাৎ মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স। তো এই মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্সটা কি সেটাই আজকের এই ভিডিওতে খুব সহজ ভাষায় তোমাদের বুঝিয়ে দেব। যেমনটা এর আগের ক্লাসে বলেছি যে একটা মিনিমাম স্ট্যান্ডার্ডেও নিজের জীবন সুস্থভাবে চালানোর জন্য বেসিক তিনটে জিনিসের প্রয়োজন: সঠিক ও পর্যাপ্ত খাবার, সমাজ ও জলবায়ুর সাথে সামঞ্জস্য রেখে সঠিক পোশাক বা বস্ত্র, আর ন্যূনতম একটা বাসস্থান। এই তিনটে জিনিস হলো কোনো একজন মানুষ বা কোনো একটা ফ্যামিলির বেসিক বা প্রাথমিক চাহিদা। এখন এইটুকু চাহিদা পূরণ করার মতন মিনিমাম রিসোর্স বা অর্থ যদি কোনো ব্যক্তি বা কোনো ফ্যামিলির কাছে না থাকে, সেক্ষেত্রে তাকে বলা হয় দরিদ্র এবং তার অবস্থাকে বলা হয় দারিদ্রতা। কিন্তু বর্তমানে আরো দুটো জিনিস এরকম আছে যেগুলোর চাহিদা পূরণ না হলে সেই অবস্থাকেও দারিদ্রতা বলে ধরা হয়। এখনকার সময় কোনো একজন ব্যক্তি সে যদি অসুস্থ হয়ে পড়ে এবং সে যদি তার চিকিৎসা করাতে না পারে বা তার চিকিৎসা করানোর মতন যদি সামর্থ্য না থাকে, সেক্ষেত্রেও তার অবস্থাকে বলা হবে দারিদ্রতা। আবার কোনো একজন ব্যক্তি সে যদি পড়াশুনো না শেখে বা পড়াশুনো করার মতো সামর্থ্য যদি না থাকে, সেক্ষেত্রে ওই ব্যক্তির অবস্থাকে বলা হবে দারিদ্রতা। অর্থাৎ দারিদ্রতাকে শুধুমাত্র খাদ্য, বস্ত্র আর বাসস্থান মানে স্ট্যান্ডার্ড অফ লিভিংস এর ভিত্তিতে না দেখে এর পাশাপাশি চিকিৎসা বা হেলথ এবং পড়াশুনো বা এডুকেশনের ভিত্তিতেও যদি দেখা হয়, সেক্ষেত্রে ওই অবস্থাটাকে বলা হয় মাল্টি ডাইমেনশনাল পভার্টি। আর মাল্টি ডাইমেনশনাল পভার্টির হিসাবকেই বলা হয় মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স বা এমপিআই। এবার নরমালি পভার্টি লাইন নির্ধারণ করার জন্য কিভাবে সার্ভে হয় সেটা তো আগের ভিডিওতে বলেছি, কিন্তু মাল্টি ডাইমেনশনাল পভার্টির ভিত্তিতে কাকে গরিব বলা হবে সেটা একটা সার্ভের মাধ্যমে আমরা বোঝাবো। আর এই সার্ভেটা বোঝানোর জন্য আমরা এখানে একটা টেবিল বানিয়েছি। মাল্টি ডাইমেনশনাল পভার্টি হিসাব করতে গিয়ে আমাদের তিনটে ডাইমেনশন থাকে: হেলথ, এডুকেশন আর স্ট্যান্ডার্ড অফ লিভিং। এখন এই তিনটে ডাইমেনশন মিলিয়ে টোটাল 10টা প্যারামিটার থাকে। এই 10টা প্যারামিটারে কোনো একটা ফ্যামিলির কি স্ট্যাটাস তার ভিত্তিতেই ওই ফ্যামিলিকে দরিদ্র বলে ধরা হয়। তো সেই 10টা প্যারামিটার কি কি? ডাইমেনশন আছে হেলথ। হেলথের ভেতর দুটো প্যারামিটার থাকে, চাইল্ড মর্টালিটি আর নিউট্রিশন। এবার এই দুটো জিনিস কি সেটা এই সার্ভে টেবিল যখন ফিল আপ করবো তখন বুঝিয়ে বলছি। এডুকেশনের ভেতরে আমাদের দুটো জিনিস দেখতে হয়, একটা হলো ইয়ার অফ স্কুলিং আর স্কুলের অ্যাটেন্ডেন্স, আর আরেকটা ডাইমেনশন রয়েছে স্ট্যান্ডার্ড অফ লিভিং। এর ভেতরে 6টা প্যারামিটার থাকে। কি কি? প্রথমত হলো হাউজিং, তারপর ড্রিঙ্কিং ওয়াটার, স্যানিটেশন, ইলেকট্রিসিটি, কুকিং ফুয়েল আর অ্যাসেট। এবার এই পয়েন্টগুলো সম্পর্কে বলি। ওই যে তিনটে ডাইমেনশন বললাম, হেলথ, এডুকেশন আর স্ট্যান্ডার্ড অফ লিভিং, এই তিনটে পয়েন্ট মিলিয়ে টোটাল 100% নাম্বার দেওয়া হয়। ফলে প্রত্যেকটা ডাইমেনশনে 33% করে নাম্বার থাকে। এই যে এই টেবিলে লিখেছি, হেলথের একটা, এডুকেশনের একটা, স্ট্যান্ডার্ড অফ লিভিং এর একটা। হেলথের জন্য 33.33% নাম্বার থাকে, এডুকেশনের জন্য 33.33% থাকে, আর স্ট্যান্ডার্ড অফ লিভিং এর ক্ষেত্রে 33.33 থাকে। এবার এই পার্সেন্টেজটাকে যদি আমরা একটা সংখ্যায় কনভার্ট করে নিই, আমাদের বুঝতে খুব সুবিধা হয়। ধরলাম 100% মানে হলো 18। 100% মানে কত? 18। তাহলে 100%-এ 33.33% মানে 3 ভাগের 1 ভাগ। তো সেক্ষেত্রে টোটাল হেলথে মার্কস থাকে 6 নাম্বার। যখন সার্ভে হয় তখন হেলথের জন্য 6 নাম্বার, এডুকেশনের জন্য 6 নাম্বার আর স্ট্যান্ডার্ড অফ লিভিং এর জন্য 6 নাম্বার। এবার হেলথের ভেতরে আমাদের দুটো প্যারামিটার ছিল, চাইল্ড মর্টালিটি আর নিউট্রিশন। ফলে চাইল্ড মর্টালিটিতে 3 নাম্বার থাকে, নিউট্রিশনেও 3 নাম্বার থাকে। তো সেই নাম্বারগুলো আমি এখানে লিখেছি। হেলথের ভেতর চাইল্ড মর্টালিটিতে 3 আর নিউট্রিশনে 3। এডুকেশনের ভেতরেও ইয়ার অফ স্কুলের জন্য 3 মার্কস, স্কুল অ্যাটেন্ডেন্সের জন্য 3 মার্কস, আর স্ট্যান্ডার্ড অফ লিভিং এ টোটাল 6টা প্যারামিটার আছে, টোটাল 6 নাম্বার। ফলে প্রত্যেকটার জন্য 1 নাম্বার। হাউজিং এর জন্য 1, ড্রিঙ্কিং ওয়াটারের জন্য 1, ইলেকট্রিসিটির জন্য 1, কুকিং ফুয়েলের জন্য 1, অ্যাসিডের জন্য 1, স্যানিটেশনের জন্য 1, এইরকম ভাবে আছে। এবার এই নাম্বার কিভাবে দেওয়া হবে? ধরলাম আমি একজন সার্ভেয়ার একটা ফ্যামিলিতে যাচ্ছি এই মাল্টি ডাইমেনশনাল পভার্টি ক্যালকুলেট করার জন্য। কি বললাম? আমি একজন ব্যক্তি এই সার্ভে করার জন্য একটা ফ্যামিলিতে গেলাম, গিয়ে আমি কিছু প্রশ্ন করব। এই যে 10টা প্যারামিটার আছে, এই 10টা প্যারামিটার অনুযায়ী 10টা প্রশ্ন করব এবং তার যা উত্তর হবে সেই হিসাবে আমি এখানে কিছু নাম্বার বসাবো। এখন কি কি প্রশ্ন হবে, কেমন প্রশ্ন হবে সেটা বলি। প্রথম প্রশ্ন আমার হবে হেলথ নিয়ে। হেলথের ভেতর চাইল্ড মর্টালিটি নিয়ে। চাইল্ড মর্টালিটি নিয়ে আমি প্রশ্ন করব যে ওই যে ফ্যামিলি রয়েছে ওই ফ্যামিলিতে 18 বছরের কম বয়সী কোনো ব্যক্তি মানে যুবক বা যুবতী কেউ মারা গেছে কিনা লাস্ট 5 বছরের ভেতর। একটু ভালো করে বুঝবে ব্যাপারটা কি হয়। আমি সার্ভে করতে গেছি, ওই ফ্যামিলিকে আমি জিজ্ঞেস করব যে আপনার ফ্যামিলিতে কি এইরকম কোনো ব্যক্তি বা যুবক ছিল যাদের বয়স 18 বছরের কম এবং লাস্ট 5 বছরের ভেতর মারা গেছে? যদি ওই ফ্যামিলিতে
কোনো এইরকম কেস না থাকে সেক্ষেত্রে ওই ফ্যামিলির জন্য আমি এর ভেতর নাম্বার দিয়ে দেবো 3। কি বললাম, ওই ফ্যামিলিতে যদি এই চাইল্ড মর্টালিটির কোনো কেস না থাকে, মানে 18 বছরের কম কোনো ছেলে মারা না যায় লাস্ট 5 বছরের ভেতর, সেক্ষেত্রে ওই ফ্যামিলির জন্য আমি নাম্বার দেবো কত, 3। এবার একটু বোঝার সুবিধার জন্য ধরলাম একটা ফ্যামিলিতে 6 জন মেম্বার রয়েছে, তাহলে কি 1 2 3 4 5 6, এই 6 জন মেম্বারের ভেতর কেউ যদি এই চাইল্ড মর্টালিটির কেস না থাকে, মানে 18 বছরের কম কোনো যুবক যুবতী যদি মারা গিয়ে না থাকে, সেক্ষেত্রে আমি কত দেবো, 3 নাম্বার দেবো। তাহলে কি আমি কোনো কেস পেলাম না। এবার ধরলাম এই ফ্যামিলির ভেতর একজন ব্যক্তি এরকম আছে যে 18 বছরের কমে মারা গেছে, তাহলে একজন ব্যক্তি 18 বছরের কমে মারা গেছে আর বাকি কেউ মারা যায়নি, তাহলে এর ক্ষেত্রে এই নাম্বারটা হয়ে যাবে 2.5। এবার ধরলাম যে এই ফ্যামিলিতেই 3 জন এইরকম মারা গেছে যারা 18 বছরের কম। এই ফ্যামিলির ভেতর 3 জন যুবক যুবতী ছিল যাদের বয়স 18 কম এবং লাস্ট 5 বছরের ভেতর মারা গেছে, তো সেক্ষেত্রে এই নাম্বারটা হয়ে যাবে 1.5। এইরকম ভাবে আমি চাইল্ড মর্টালিটির সার্ভেটা করব। তো আমি একটা ফ্যামিলির ডেটাই আমি লিখি, ধরলাম এই ফ্যামিলিতে একজন এইরকম ব্যক্তি ছিল যে মারা গেছে, 18 বছরের কম একজন ছিল মারা গেছে, তাহলে তার নাম্বার কত হবে, 2.5। ফলে এইখানে আমি কত লিখবো, এখানে লিখবো 2.5। তাহলে এই একটা ফ্যামিলি ফার্স্ট পয়েন্টের জন্য 3 এর ভেতর কত পেল, 2.5। এবার এই প্রশ্নটা যখন আমার হয়ে গেল, এরপর আমি নিউট্রিশন নিয়ে প্রশ্ন করব। নিউট্রিশন নিয়ে প্রশ্ন করব যে আপনার এই ফ্যামিলিতে কি 70 বছরের কম কোনো ব্যক্তি এরকম আছে যে ম্যাল নিউট্রিশন বা পুষ্টির অভাবে ভুগছে। নিউট্রিশন নিয়ে ওই প্রশ্নটা করা হবে যে 70 বছরের কম যদি ফ্যামিলিতে কোনো একজন ব্যক্তি পুষ্টির অভাবে ভোগে, তো সেক্ষেত্রে ওই ফ্যামিলির বিভিন্ন রকম নাম্বার হবে। যদি ওই ফ্যামিলিতে কোনো ব্যক্তি পুষ্টির অভাবে না ভোগে, সেক্ষেত্রে ওই ফ্যামিলিতে নাম্বার দিয়ে দেওয়া হবে 3। যদি একজন ভোগে সেক্ষেত্রে দেওয়া হবে 2.5। যদি 6 জন মেম্বারের ভেতর 2 জনের পুষ্টির অভাব থাকে, সেক্ষেত্রে তাকে নাম্বার দেওয়া হবে 2.5 ইন্টু ওই ফ্যামিলির লোক সংখ্যা, সেই হিসাবে নাম্বার দেওয়া হবে। তো ধরলাম ওই ফ্যামিলিটাতে নিউট্রিশনের কোনো কেস নেই, মানে এমন কোনো ব্যক্তি নেই যে ম্যাল নিউট্রিশনে ভোগে, তো সেক্ষেত্রে ওই ফ্যামিলির নাম্বার কত হবে, ওই ফ্যামিলির নাম্বার হয়ে যাবে 3। তাহলে নিউট্রিশনের ক্ষেত্রে এই ফ্যামিলি কত পেল, 3 এর ভেতর 3। তো হেলথের ভেতর চাইল্ড মর্টালিটি আর নিউট্রিশন এই দুটো নিয়ে পয়েন্ট আশা করি বোঝা গেল। এরপর আমি এডুকেশন নিয়ে প্রশ্ন করব। এডুকেশনের ভেতর আমি দুটো প্রশ্ন করব, একটা হচ্ছে ইয়ার অফ স্কুলিং আর স্কুল অ্যাটেন্ডেন্স। ইয়ার অফ স্কুলিং এর জন্য আমি প্রশ্ন করব যে এই ফ্যামিলিতে যে 6 জন মেম্বার আছে তারা কি স্কুলে যেত, আর স্কুলে গেলেও কন্টিনিউ 6 বছর কি স্কুলে গেছে, সেই তথ্যটা আমার লাগবে। 6 জন মেম্বারের ভেতর যদি 6 জনই টানা 6 বছর ধরে স্কুলে গিয়ে থাকে, তাহলে ওই ফ্যামিলির নাম্বার হবে 3। যদি ওই 6 জনের ভেতর হয়তো 4 জন টানা 6 বছর স্কুলে গেছে, বাকি 2 জনের ভেতর একজন হয়তো স্কুলে যায়নি আর আরেকজন হয়তো 2-3 বছর স্কুলে গিয়ে ছেড়ে দিয়েছে, সেক্ষেত্রে ওই ফ্যামিলির নাম্বার হয়ে যাবে 2। এবার আরেকটা কন্ডিশন আমি যদি দেখি, ধরলাম ওই ফ্যামিলিতে 3 জন মেম্বার আছে যারা এখনো পর্যন্ত স্কুলে রয়েছে, মানে তারা কন্টিনিউ স্কুলে রয়েছে 6 বছরের বেশি সময় ধরে, আর বাকি 3 জন কখনো স্কুলেই যায়নি, সেক্ষেত্রে ওই স্কুলিং এর নাম্বারটা এখানে হয়ে যাবে 1.5। তো আমি এখানে ধরলাম যে ওই ফ্যামিলির ক্ষেত্রে কোনো মেম্বারই কখনোই স্কুলে যায়নি, সেক্ষেত্রে ওই ফ্যামিলির নাম্বার কত হয়ে যাবে, 0। কেউ যদি কখনো স্কুলের সাথে টাচে না থাকে, সেক্ষেত্রে নাম্বার কত হয়ে যাবে, 0। তো এটা হয়ে গেল 0। এবার কেউ যদি স্কুলে না যায়, সেক্ষেত্রে আমার এই পরেরটুকু জিজ্ঞেস করার কোনো প্রয়োজন হয় না যে স্কুল অ্যাটেন্ডেন্স কত আছে। তবুও স্কুল অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা আমি বলি, ওই ফ্যামিলির ভেতর যে কজন মেম্বার রয়েছে যারা টানা 6 বছর ধরে স্কুলে রয়েছে, তারা ক্লাস 8 পর্যন্ত স্কুলে তাদের অ্যাটেন্ডেন্স কেমন ছিল সেইটা চেক করতে হবে। এবার এই চেকটা তো বাড়ি বসে হবে না, এটা চেক করার জন্য ওই ব্যক্তি যে স্কুলে পড়েছে সেই স্কুলে গিয়ে আমাকে খোঁজ খবর নিতে হবে। তো সেই ডেটাটা আমি পরে স্কুলে গিয়ে সেখান থেকে নিয়ে নেবো। এবার এই ফ্যামিলির ক্ষেত্রে আমি যেমন বললাম যে কেউ স্কুলে যায়নি, ফলে স্কুল অ্যাটেন্ডেন্সের জায়গাটাও 0 হয়ে যাবে। এবার এই স্কুল অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে যেমন বললাম যে আমি স্কুলে গিয়ে ওই অ্যাটেন্ডেন্সের রেকর্ডটা পেয়ে যাবো। এখন এক্ষেত্রে স্কুল অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে বলা হয় যে স্কুল অ্যাটেন্ডেন্স যদি 60% বা তার বেশি থাকে, সেক্ষেত্রে ওই ফ্যামিলির ওই মেম্বারের জন্য মার্কসটা হবে 3। যদি তার কম থাকে, সেই হিসাবে সেই অনুপাতে আমাদের কমে যাবে। তো স্কুল অফ অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা গেল। এইবার আসে স্ট্যান্ডার্ড অফ লিভিং এর যে ব্যাপারগুলো আছে সেটা। একটা হলো হাউস। তাহলে আমি ওই ফ্যামিলিতে গিয়ে প্রশ্ন করবো যে আপনি যে বাড়িতে রয়েছেন সেই বাড়িটাকে আপনার ব্যক্তিগত তৈরি করা, নাকি আপনি ভাড়া বাড়িতে রয়েছেন। মানে আমি যে ফ্যামিলিতে সার্ভে করতে যাচ্ছি সেই ফ্যামিলিটাকে দেখতে হবে যে ওই ফ্যামিলি কোনো স্থায়ী বাড়িতে থাকে, নাকি কোনো ভাড়া বাড়িতে থাকে, নাকি ফুটপাতে থাকে। যদি ওই ফ্যামিলির ব্যক্তিগত বাড়ি হয়, সেক্ষেত্রে হাউজিং এর এই 1 নাম্বারের ভেতর 1 নাম্বার পেয়ে যাবে, আর যদি ভাড়া বাড়ি বা ফুটপাতে থাকে সেক্ষেত্রে 0 পাবে। তো ওই যে ফ্যামিলির আমি সার্ভে করলাম, ধরলাম ওই ফ্যামিলিটা
ভাড়া বাড়িতে থাকে, তো সেক্ষেত্রে এখানে কত পাবে, সেক্ষেত্রে পাবে 0। এবার ওই ফ্যামিলিতে আমি ড্রিঙ্কিং ওয়াটার নিয়ে প্রশ্ন করব। ড্রিঙ্কিং ওয়াটার নিয়ে প্রশ্ন করব কি, যে ওই ফ্যামিলিতে পানীয় জলের ব্যবস্থা ঠিকঠাক মতো আছে কিনা। ভারতের ভেতর প্রচুর ফ্যামিলি এরকম আছে যাদেরকে পানীয় জল সরবরাহ করার জন্য 2, 3, 5, 10 কিলোমিটার পর্যন্ত যাতায়াত করতে হয়। তো এই ড্রিঙ্কিং ওয়াটারের জন্য যে সার্ভে হবে তাতে জিজ্ঞেস করা হয় যে ওই ফ্যামিলি যেখানে থাকে সেখানে পানীয় জলের ব্যবস্থা আছে কিনা। আর যদি পানীয় জলের ব্যবস্থা নাও থাকে তাহলে হাঁটা পথে কি 30 মিনিটের দূরত্বে পানীয় জলের ব্যবস্থা আছে। ওই ফ্যামিলি যে স্থানে থাকে তার থেকে হাঁটা পথে 30 মিনিটের দূরত্ব, এই ডিস্টেন্সের ভেতর যদি পানীয় জলের ব্যবস্থা থাকে তাহলে ওই ফ্যামিলির ক্ষেত্রে এখানে নাম্বার দেওয়া হবে 1। আর যদি তার থেকে বেশি দূরে থাকে সেক্ষেত্রে তাকে দেওয়া হবে 0। তো ধরলাম ওই ফ্যামিলির জন্য সে যে এরিয়াতে থাকে সেখানে পানীয় জলের ব্যবস্থা আছে, তাহলে এই ড্রিঙ্কিং ওয়াটারের ক্ষেত্রে ওই ফ্যামিলিটা পেয়ে যাবে 1 নাম্বার। এবার এরপর আছে ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি নিয়ে আমি প্রশ্ন করব যে ওই ফ্যামিলিতে কি বিদ্যুৎ ব্যবস্থা আছে, মানে কারেন্টের লাইনের কানেকশন কি আছে। যদি কারেন্টের লাইনের কানেকশন থাকে তাহলে 1, আর যদি কারেন্টের কানেকশন না থাকে তাহলে 0। তো ধরলাম ওই ফ্যামিলিতে কারেন্টের কানেকশন নেই, মানে ইলেকট্রিকের কানেকশন নেই, তো সেক্ষেত্রে এর মার্কস কত হয়ে যাবে, এর মার্কস হয়ে যাবে 0। এরপরে আছে কুকিং ফুয়েল। কুকিং ফুয়েল নিয়ে আমি প্রশ্ন করব যে ওই ফ্যামিলি সে রান্না করার জন্য কি কাঠ, কয়লা বা ঘুটে এই সমস্ত জিনিস ব্যবহার করে, নাকি এলপিজি গ্যাস বা ইন্ডাকশন ওভেন এইগুলো রয়েছে। যদি সলিড ফুয়েল মানে কাঠ, কয়লা বা ঘুটে এইসব দিয়ে রান্না করে সেক্ষেত্রে তাকে নাম্বার দেওয়া হবে 0। আর যদি এলপিজি বা ইন্ডাকশন ওভেনে রান্না করে সেক্ষেত্রে তাকে দেওয়া হবে 1। এখন ধরলাম ওই ফ্যামিলিটা কাঠে রান্না করে, তাহলে তার নাম্বার কত হয়ে যাবে, তার নাম্বার হয়ে যাবে 0। এরপরে আর একটা প্রশ্ন কি স্যানিটেশন নিয়ে। স্যানিটেশন নিয়ে প্রশ্ন করব যে ওই ফ্যামিলিটা যে এরিয়াতে রয়েছে তার আশেপাশের অবস্থা কেমন, মানে পয় পরিষ্কার কিনা, তারা যে বাথরুম বা ল্যাট্রিন ব্যবহার করে সেটা পরিষ্কার কিনা, মানে তার আশেপাশের পরিবেশ যদি ঠিকঠাক স্বচ্ছ থাকে সেক্ষেত্রে ওই ফ্যামিলিতে নাম্বার দিতে হবে 1। আর যদি ওই ফ্যামিলি কোনো অস্বাস্থ্যকর পরিবেশ বা নোংরা পরিবেশে থাকে সেক্ষেত্রে তাকে দেওয়া হবে 0। এখন ধরলাম যে ওই ফ্যামিলিটা পরিষ্কার জায়গাতেই বসবাস করে, তো সেক্ষেত্রে তার নাম্বার হয়ে যাবে কত, 1। স্যানিটেশনের জন্য 1। এইবার লাস্ট পয়েন্ট আছে অ্যাসেট। অ্যাসেট নিয়ে আমি প্রশ্ন করব যে আপনার বাড়িতে কি কি অ্যাসেট রয়েছে। এবার এই অ্যাসেটের ভেতর প্রচুর জিনিসপত্র আসে, যেমন টিভি, মোবাইল, ফ্রিজ, এসি, বাইক, সাইকেল, 4 চাকা, সোনা গয়না, যে জায়গাতে থাকে সেটা বাদ দিয়ে অন্য কোথাও কোনো সম্পত্তি, তার জামা কাপড়, সমস্ত কিছুই অ্যাসেটের ভেতর আসে। এখন ধরলাম যে ওই ফ্যামিলিতে সেই রকম কিছুই নেই, কোন রকমে খাওয়া দাওয়া করে হয়তো জীবনযাপন চলে, তো সেক্ষেত্রে এই অ্যাসেটের ভ্যালু হয়ে যাবে কত, 0। অ্যাসেটের ভ্যালু এইখানে মার্কস পেয়ে যাবে 0। তাহলে আমি ওই ফ্যামিলিতে গিয়ে এই যে 10টা প্রশ্ন করলাম এবং এই 10টা প্রশ্নের হিসাবে এখানে কিছু নাম্বার বসালাম। এবার এই নাম্বারগুলোকে টোটাল করলে কত ভ্যালু আসে, 2.5 আর 3 মানে 5.5, তারপরে 1 6.5, তারপরে হচ্ছে 1 মানে 7.5, তাহলে টোটালটা যোগ করলে আসে 7.5। তাহলে এই ভ্যালুটা হলো 7.5। তাহলে আমি যে বাড়িটা বা যে ফ্যামিলিটাতে সার্ভে করলাম সেখানে ভ্যালু কত হলো 7.5। এবার এটাকে যদি আমি পার্সেন্টেজে কনভার্ট করি কত আসে, 18 এর ভিতর 7.5 মানে প্রায় 42%। তাহলে ওই ফ্যামিলিটা কত মার্কস পেল, 42%। এবার এই রকম এই ফ্যামিলির পাশাপাশি আমি আরো বিভিন্ন ফ্যামিলিতে সার্ভে করব, আর সেই ফ্যামিলি থেকেও আমার টোটাল দিয়ে কিছু একটা ভ্যালু আসবে। তো ধরলাম পরে যে ফ্যামিলিটাতে গেলাম সেইখানে ভ্যালু এলো 4.5, আর তারপরে আরেকটা ফ্যামিলিতে গেলাম সেখানে ভ্যালু এলো 9। সেক্ষেত্রে এই সেকেন্ড ফ্যামিলির পার্সেন্টেজ কত হয়ে যাবে, 25%, আর এইটা কত হয়ে যাবে, 50%। তাহলে এইভাবে আমি যতগুলো ফ্যামিলি সার্ভে করব সেই হিসাবে আমার প্রত্যেকটার নাম্বার চলে আসবে 42%, 25%, 50%, এইরকম বিভিন্ন রকম পার্সেন্টেজে আসবে। এবার মাল্টি ডাইমেনশনাল পভার্টির কনসেপ্ট হিসেবে বলা হয় যে কোনো একটা ফ্যামিলি তার এই পার্সেন্টেজের স্কোর এটা যদি 33% এর কম হয়, কি বললাম, কোনো একটা ফ্যামিলির এই স্কোরটা যদি 33% বা তার কম হয় সেক্ষেত্রে ওই ফ্যামিলিটাকে বলা হয় মাল্টি ডাইমেনশনালি পুয়ার। আমি আরো একবার বলি, কোনো একটা ফ্যামিলির যখন আমি এইভাবে সার্ভে করব, সার্ভে করে টোটাল যে নাম্বার আসবে সেই নাম্বারের হিসাবে আমি একটা পার্সেন্টেজ পাবো। কোনো একটা ফ্যামিলির পার্সেন্টেজ যদি 33% বা তার কম আসে সেক্ষেত্রে ওই ফ্যামিলিটাকে বলা হবে মাল্টি ডাইমেনশনালি পুয়ার। এবার এই হিসাবে আমি যদি পুরো দেশের হিসাব করি আর প্রত্যেক দেশের হিসাবে আমি যদি পুরো বিশ্বের হিসাব করি সেক্ষেত্রে টোটাল যে একটা ডেটার বাঞ্চ হলো, এই বাঞ্চটাকেই বলা হয় মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স। এবার এই বাঞ্চ অফ ডেটার থেকে প্রত্যেক দেশের আলাদা আলাদা ডেটা ওই দেশের সরকারকে দিয়ে দেওয়া হয় যাতে এই দেশে উন্নতি করা যায়।
এই ডেটা থেকে সরকার বুঝতে পারে যে কোন ফ্যামিলিতে কোন জিনিসের ঘাটতি রয়েছে। এই ডেটা থেকে সরকার যখনই বুঝতে পারবে যে এই ফ্যামিলিটার ইলেকট্রিসিটিতে ঘাটতি রয়েছে, এই যে ইলেকট্রিসিটিতে পেয়েছে 0, তার মানে এই ফ্যামিলিটাতে ইলেকট্রিসিটির কোনো ব্যবস্থা নেই। সরকার যদি ওই ফ্যামিলিটাতে ইলেকট্রিসিটির ব্যবস্থা করতে চায়, সেক্ষেত্রে ওই ফ্যামিলিটাকে সোলার প্যানেল লাগিয়ে দিতে পারে, ফলে ওই ফ্যামিলিটা ইলেকট্রিসিটি পাবে। আবার আরেকটা জিনিস দেখলাম, এই যে ওই ফ্যামিলিটাতে কুকিং ফুয়েল নেই, মানে কি কাঠে রান্না হয়, তাহলে সরকার যখনই দেখবে যে ওই ফ্যামিলিটাতে কাঠে রান্না হয়, তাহলে ওই ফ্যামিলিটাকে একটা স্কিমের আন্ডারে নিয়ে আসবে, এলপিজি স্কিমের আন্ডারে, তাকে হয়তো বিনামূল্যে এলপিজি দিয়ে দিল, ফলে ওই ফ্যামিলিটা কাঠের বদলে এখন গ্যাসে রান্না করতে পারবে। এবার ওই ফ্যামিলিটার ক্ষেত্রে এই যে দেখলাম ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা আছে, এই যে 1-এ-1 পেয়েছে, তার মানে ওই ফ্যামিলিটাতে পানীয় জলের কোনো সমস্যা নেই। তার মানে সরকারের ওই ফ্যামিলিতে কিন্তু টাইম কল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের এখানে দেখা যায় যে প্রত্যেক বাড়িতে বা বিভিন্ন বাড়িতে টাইম কলের ব্যবস্থা রয়েছে। এখন সরকার যখনই দেখবে যে ওই ফ্যামিলিটাতে ড্রিঙ্কিং ওয়াটারে মার্কস রয়েছে 1-এ-1, তার মানে ওই ফ্যামিলিটাতে পানীয় জলের ব্যবস্থা আছে, ফলে ওই ফ্যামিলিটাকে আর টাইম কলের মাধ্যমে জল দেওয়ার কথা ভাববে না। মাল্টি ডাইমেনশনাল পভার্টির ডেটা থেকে সরকার এইভাবেই বিভিন্ন স্কিম চালু করে। তো কিসের ভিত্তিতে কোন স্কিম আছে সেটা একটু পরে আসি। তার আগে এই মাল্টি ডাইমেনশনাল পভার্টি দিয়ে যে ডেটা পেলাম, এই ডেটা ইন্টারন্যাশনালি পাবলিশ হয়। আর এই মাল্টি ডাইমেনশনাল পভার্টি মানে এই বেসিসে দারিদ্রতা নির্ণয় করার জন্য কনসেপ্ট নিয়ে আসা হয় 2010 সালে। কে নিয়ে আসে? ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। আর এর সাথে সাথে আরো একটা ডিপার্টমেন্ট আছে, অক্সফোর্ড ইউনিভার্সিটির একটা ডিপার্টমেন্ট আছে, অক্সফোর্ড পভার্টি অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, অর্থাৎ OPHI। এই OPHI আর UNDP অর্থাৎ ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এই দুটো ডিপার্টমেন্ট মিলে 2010 সালে এই মাল্টি ডাইমেনশনাল পভার্টির কনসেপ্ট সবার সামনে নিয়ে আসে, এবং তারপর 2011 সালে বলে যে প্রত্যেক দেশ যেন এই মাল্টি ডাইমেনশনাল পভার্টির রেসপেক্টে ওই দেশের পভার্টি ক্যালকুলেশন করে আর এর সাপেক্ষেই বিভিন্ন স্কিম বা যোজনা চালু করে। এখন এই মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্সের বেসিসে 2015-16 সালে একটা ডেটা দেওয়া হয়েছিল ভারতের। 2015-16 সালের ডেটা অনুযায়ী এই মাল্টি ডাইমেনশনাল পভার্টির রেসপেক্টে ভারতে পভার্টি বা দারিদ্র লোকের সংখ্যা হলো 27.9%, মানে 100 জনের ভেতর প্রায় 28 জন গরিব লোক। পরবর্তীকালে পরের বছর ভারতের একটা ডিপার্টমেন্ট রয়েছে NSO অর্থাৎ ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স অফিস। এই ডিপার্টমেন্টের ভেতর কিছু সোশিয়াল সায়েন্টিস্ট রয়েছে, তারা পুরো ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন সার্ভে করে 2017-18 সালে একটা রিপোর্ট দিয়েছিল, এবং সেই রিপোর্ট অনুযায়ী ভারতে দরিদ্র লোকের সংখ্যা ছিল 35.1%। যদিও ওই NSO রিপোর্টটাই 2011-12 সালে ছিল 31.5%, মানে 11-12 রেসপেক্টে 17-18-তে ভারতে গরিব লোকের পরিমাণ বেড়ে গেছে 31.5% থেকে 35.1%। তো এই সমস্ত ডেটা খুব একটা না জানলেও চলে, শুধুমাত্র ভারতের অবস্থা বোঝার জন্য একটুখানি দেখতে হয়। লাস্ট 2022 সালে একটা মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্সের রিপোর্ট পাবলিশ হয়েছিল, আর সেই রিপোর্ট অনুযায়ী পুরো বিশ্ব জুড়ে 1.2 বিলিয়ন মানে প্রায় 120 কোটি লোক মাল্টি ডাইমেনশনালি পুয়ার ছিল। মানে এই যে নাম্বার, এই নাম্বারের হিসাবে ওই যে বললাম 33%, তো 120 কোটি লোক এরকম ছিল, সমস্ত দেশ মিলিয়ে টোটাল 120 কোটি লোক এরকম ছিল যাদের স্কোর এই 33% বা তার কম এসছে। আর এই 120 কোটির ভেতর প্রায় 23 কোটি লোক শুধুমাত্র ভারতে। 2022 সালের মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স অনুযায়ী ভারতে গরিব লোকের সংখ্যা ছিল 22.8 কোটি, মানে প্রায় 23 কোটি। সেকেন্ড নাম্বারে ছিল নাইজেরিয়া 9.6 কোটি। যদিও মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স 2022-এর যে রিপোর্ট আসে তাতে বলা হয় যে ভারতে গরিব লোকের সংখ্যা 41.5 কোটি কমে গেছে 2005-6 সালের রিপোর্টের তুলনায়। তো এই সব কিছু ডেটা আছে, এগুলো না জানলেও চলবে। তাহলে 2010 বা 11 সালে আসে মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স। এরপর 2015 সালে ইউনাইটেড নেশনস এর দ্বারা পৃথিবীর সমস্ত দেশ মিলে সাস্টেইনেবল ডেভেলপমেন্টের জন্য একটা গোল সিলেক্ট করা হয়, যেটাকে বলা হয় সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল বা SDG। পুরো বিশ্বের ভেতর বিভিন্ন দেশে বিভিন্ন রকম সমস্যা রয়েছে। এখন সব দেশের সমস্ত সমস্যা তো আর একবারে সমাপ্তি করা সম্ভব না, তবে কিছু সমস্যা যেগুলোর স্থায়ী সমাধান 2023 সালের ভেতর করতেই হবে, সেই রকম কিছু পয়েন্ট বা সেই রকম কিছু ডিসিশন 2015 সালে নিয়ে নেওয়া হয়, সেগুলিকেই বলা হয় যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। এইরকম টোটাল 17টা গোল বা 17টা টার্গেট বেঁধে নেওয়া হয়। এর ভেতর 7টা গোল এরকম আছে যেগুলো এই মাল্টি ডাইমেনশনাল পভার্টি রিলেটেড, তো সেইগুলো এখানে লিখেছি। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের একদম প্রথম গোলটা ছিল নো পভার্টি। এই নো পভার্টিতে বলা হয় যে 2023 সালের ভেতর পুরো বিশ্বে যত দেশ আছে সমস্ত দেশে এক্সট্রিম পভার্টি সেটাকে শেষ করে দিতে হবে। আর সেই হিসাবে ইউনাইটেড নেশনস একটা এক্সট্রিম পভার্টির লাইনও বেঁধে দেয়। এক্সট্রিম পভার্টির লাইন হলো $1.25 প্রতিদিন প্রতি ব্যক্তি হিসাবে। মানে পুরো বিশ্বের ভেতর কোনো একজন ব্যক্তি সে যদি একদিনে
$1.25 কম ইনকাম করে, সেক্ষেত্রে ওই ব্যক্তিটাকে বলা হবে এক্সট্রিম পুয়ার, আর তার অবস্থাকে বলা হবে এক্সট্রিম পভার্টি। তো এই যে নো পভার্টি, এইগুলো বলা হয় যে পুরো বিশ্বের ভেতর এই এক্সট্রিম পভার্টিটাকে শেষ করে ফেলতে হবে 2030-এর ভেতর। আর আরো একটা গোল বলা হয়, সেটা কি প্রত্যেকটা দেশের জন্য পভার্টির কনসেপ্ট আলাদা আলাদা। ভারতের ক্ষেত্রে পভার্টির ডেফিনেশন যা আছে, আর সেই হিসাবে 2015 সালে যত পার্সেন্ট পভার্টি রয়েছে, 2030 সালে যেন সেই পভার্টি অর্ধেক হয়ে যায়, মানে 50% হয়ে যায়। ধরলাম 2015 সালে ভারতে টোটাল গরিব লোকের সংখ্যা ছিল 30 কোটি, তাহলে এই নো পভার্টির গোল হিসাবে ভারতের টার্গেট থাকবে যে 2030 সালে যেন 15 কোটির থেকে কম পভার্টি থাকে ভারতে। তো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের প্রথম পয়েন্ট ছিল নো পভার্টি, দ্বিতীয় পয়েন্ট অর্থাৎ SDG 2 ছিল জিরো হাঙ্গার, মানে পৃথিবীর কোনো ব্যক্তি যেন ক্ষুধার্ত না থাকে, খাবারের জন্য যেন কোনো ব্যক্তির মৃত্যু না হয়, এই বিষয়টা প্রত্যেক দেশকে দেখার জন্য বলা হয়। SDG 3 তে ছিল হেলথ অ্যান্ড ওয়েলবিং, মানে চিকিৎসাকে প্রত্যেক মানুষের সাধ্যের ভেতরে নিয়ে আসতে হবে। SDG 4 এ ছিল কোয়ালিটি অফ এডুকেশন, অর্থাৎ প্রত্যেক ব্যক্তির যেন এডুকেশন থাকে, মানে সে যেন শিক্ষিত হয়। SDG 6 এ ছিল ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, কোন একজন ব্যক্তি যে এরিয়াতে রয়েছে সেখানে যাতে পানীয় জল পায় আর তার পরিবেশ যাতে স্বাস্থ্যকর হয়, সেইটাও একটা দেশের গোল হিসাবেই পড়বে। SDG 7 এ কি ছিল? 7 এ ছিল অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জি। বর্তমানে ইলেকট্রিসিটি উৎপাদন বা রান্নার কাজে এনার্জি কনজাম্পশন হয়, এখন এই এনার্জি কনজাম্পশন সলিড ফুয়েল দিয়ে হয়, নরমালি কাঠ বা কয়লা এইসব দিয়ে। এখন এইসবের কনজাম্পশন করলে পরিবেশের উপর একটা খারাপ প্রভাব পড়ে, ফলে পরিবেশ দূষিত হয়। এই জন্য প্রত্যেক দেশকে এমন গোল নিতে হবে যাতে পরিবেশের দূষণ কম হয়, এনার্জি তৈরির জন্য যাতে পরিবেশ দূষণ কম হয়, সেইটাকে মাথায় রাখতে হবে। আর আরেকটা SDG ছিল, সেটা এখানে লিখিনি, সেটা হলো SDG 11, মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 11। এটাতে ছিল সাস্টেনেবল সিটিজ অ্যান্ড কমিউনিটিজ, অর্থাৎ প্রত্যেক ফ্যামিলির একটি স্থায়ী ঠিকানা এবং তার আশেপাশের পরিবেশ সুস্থ হতে হবে, এটা কোনো একটা দেশকে গোল হিসাবে নিতে হবে। তো এই সমস্ত সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এই মাল্টি ডাইমেনশনাল পভার্টির সাথে রিলেটেড। এই মাল্টি ডাইমেনশনাল পভার্টিতে যে 10টা পয়েন্ট রয়েছে, কোন দেশ যদি এই 10টা পয়েন্টের হিসাবে কোনো একজন ব্যক্তিকে হেল্প করে, সেক্ষেত্রে ওই ব্যক্তি এই পভার্টির জায়গা থেকে বেরিয়ে আসতে পারবে। সরকারের কাছে এই মাল্টি ডাইমেনশনাল পভার্টির ডেটা থাকবে, ফলে সরকার জানতে পারবে যে কার কার কাছে হাউস বা স্থায়ী বাসস্থান নেই, কার কার কাছে স্যানিটেশনের ব্যবস্থা নেই। ধরলাম ভারতের সরকার হিসাব করে দেখলো যে পুরো ভারতের ভেতর হয়তো 2 লক্ষ ফ্যামিলি এরকম আছে যেখানে স্যানিটেশন নেই। এবার এই স্যানিটেশনের পাশে লিখেছে 6 মানে হলো SDG 6, অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 6। এখন ভারতের সরকার যদি ওই 2 লক্ষ ফ্যামিলিতে স্যানিটেশনের ব্যবস্থা করে দিতে পারে, সেক্ষেত্রে দেখা যাবে যে পুরো ভারত জুড়ে স্যানিটেশনের যে ইস্যু সেটা কেটে গেল, ফলে ভারতের এই SDG 6 এটা পূরণ হয়ে গেল। এই যে এখানে হাউসে লিখেছিলাম 11, অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 11। মাল্টি ডাইমেনশনাল পভার্টির ভেতর এই হাউসের হিসাবে এই চার্ট থেকে সরকারের কাছে একটা ডেটা চলেই যাবে যে আমার দেশের ভেতর কতগুলো ফ্যামিলিতে স্থায়ী বাড়িঘর নেই। তাহলে যাদের যাদের স্থায়ী বাড়িঘর নেই, সরকার তাদেরকে স্থায়ী বাড়িঘর তৈরি করার জন্য হয়তো টাকা পয়সা দিল, তাহলে ওই ফ্যামিলি তাদের একটা নিজস্ব স্থায়ী বাড়িঘর তৈরি করে ফেললো, ফলে পুরো ভারত জুড়ে এই যে হাউজিং এর যে ইস্যুটা ছিল সেটা কেটে গেল। মানে ভারতের এই SDG 11 গোল এটা পূরণ হয়ে গেল। মাল্টি ডাইমেনশনাল পভার্টির হিসাবে যদি এই সমস্ত ডেটা দেখে সরকার কাজ করে, তাহলে সরকারের SDG গোল পূরণ হয়ে যাবে। এবার এই মাল্টি ডাইমেনশনাল পভার্টি এটা কবে আসে? 2010 সালে। আর এই সার্ভে করে এখানে প্রচুর পরিমাণে ডেটা, পুরো ভারতের সমস্ত ফ্যামিলির ডেটা সরকারের কাছে রয়েছে, আর সরকার সেই হিসাবে কার কার কাছে কি নেই সেই হিসাবে বিভিন্ন সময় বিভিন্ন স্কিম বার করে। এবার স্কিমের ব্যাপারগুলো বলি। মাল্টি ডাইমেনশনাল পভার্টির ভেতরে একদম প্রথম পয়েন্ট কি ছিল? চাইল্ড মর্টালিটি। এটা কোন গোলকে ফিল আপ করে? SDG 3 হেলথ অ্যান্ড ওয়েলবিং। এই যে এই একটা ফ্যামিলির জন্য এই পয়েন্টটা কত ছিল? 2.5। এখন সরকার যদি এই 2.5 এর জায়গায় 3 করে দিতে পারে, আর ভারতের সমস্ত ফ্যামিলির জন্যই যদি এই 3 এর ভেতর 3 করে দিতে পারে, সেক্ষেত্রে সরকারের এই SDG 3 গোলটা ফিল আপ হয়ে যাবে। এখন এইটাতে কি ছিল? চাইল্ড মর্টালিটি, অর্থাৎ যুবক যুবতী যদি 18 বছরের কম বয়সে মারা যায়। এবার 18 বছরের কমে মারা যায় কখন? যখন কোনো একজন শিশু জন্মানোর সময় কোনো শরীরে রোগ থাকে, সেটা আস্তে আস্তে একটু বড় হতে হতে 12-13 বছরের ভেতর বড় আকারে ধারণ করে নেয়, এবং তারপর ধীরে ধীরে ওই শিশু বা ওই যুবক যুবতী সে মারা যায়। তো এই দিকটা খেয়াল করার জন্য সরকার 2013 সালে একটি স্কিম নিয়ে এসেছিল, রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম বা RBSK।
পরের বছর অর্থাৎ 2014 সালে এই স্কিমটাকে একটু আপডেট করে এনেছিল ইন্ডিয়া নিউবর্ন অ্যাকশন প্ল্যান অর্থাৎ INAP। নিউট্রিশনের জন্য যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল সেটা পূরণ করার জন্য 2013 সালে আনা হয়েছিল ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট। ভারতে অনেক আগে থেকেই রেশন দেওয়ার প্রচলন ছিল, তবে সেই রেশন আমাদেরকে অনেক পয়সা দিয়ে কিনতে হতো, মোটামুটি 15 টাকা 16 টাকা চাল বা গমের দাম ছিল। এখন এই চাল বা গম সবার কাছে যাতে অ্যাফোর্ডেবল হয় এই জন্য 2013 সালে আনা হয়েছিল ফুড সিকিউরিটি অ্যাক্ট বা ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট। এর মাধ্যমে রেশনে সাবসিডাইজড ফুড দেওয়া হয়, মানে খুব কম দামে চাল, আটা, গম, চিনি এই সমস্ত জিনিসপত্র দেওয়া হতো এবং এখনো দেওয়া হয়। সেটা কিসের জন্য? সেটা এই নিউট্রিশনের জন্য যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল আছে জিরো হাঙ্গার সেটা ফিল আপের জন্য। যদিও পরবর্তীকালে এই খাবারকে একদম পুরো ফ্রি করে দেওয়া হয়। 2020 সালে নতুন একটা স্কিম আনা হয়, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা অর্থাৎ PMGAY। এই স্কিমের মাধ্যমে AAY আর PHH এই ধরনের রেশন কার্ড যাদের আছে তাদেরকে খাবার মানে চাল, গম এই সমস্ত কিছু ফ্রিতে দিয়ে দেওয়া হয়। এরপরে একটা পয়েন্ট ছিল ইয়ার অফ স্কুলিং, মানে ছেলে মেয়ে যাতে স্কুলের সাথে কানেক্টেড থাকে সেই জন্য স্কিম আনা হয়। যদিও এই মাল্টি ডাইমেনশনাল পভার্টির অনেক আগে থেকেই ভারতে এই প্রোগ্রামটা চলছিল। 2001 সালে 2001 সালে আনা হয়েছিল সর্বশিক্ষা অভিযান, যার দরুন বলা হয়েছিল যে ভারতের ভেতর প্রত্যেক বাচ্চাকে স্কুলে পাঠাতেই হবে। ফলে এই ইয়ার অফ স্কুলিং এর জন্য পরে আর আলাদা করে স্কিম আসেনি। এখন ভারত সরকারের তরফ থেকে স্কুলে যাতে ছেলে মেয়ে কন্টিনিউ আসে তার জন্য প্রত্যেক স্টেটকেই দায়িত্ব দিয়ে দেওয়া হয়। প্রত্যেক স্টেটকেই বলা হয় যে আপনারা আপনাদের নিজেদের মতন করে পলিসি সেট করুন যাতে ছেলে মেয়েরা স্কুলে বেশি করে অ্যাটেন্টিভ থাকে এবং তারা যাতে পড়াশোনার প্রতি মনোযোগী হয়। আর সেই হিসাবে পশ্চিমবঙ্গে 2016 সালে একটা স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছিল, বিবেকানন্দ স্কলারশিপ। এখন সমাজে মেয়েরা অনেক সময় স্কুলে যেতে পারে না বা অনেক ফ্যামিলি আছে যেখানে মেয়েদেরকে স্কুলে পাঠানো হয় না, তো মেয়েরাও যাতে স্কুলের সাথে কানেক্টেড থাকে সেই জন্য 2013 সালে পশ্চিমবঙ্গে নতুন একটা স্কিম এসেছিল, কন্যাশ্রী স্কিম। মাধ্যমিক দেওয়ার পর ছেলে মেয়ে যাতে পড়াশোনার প্রতি ইনভলভ থাকে, ডিজিটালি যাতে সবকিছুর সাথে কানেক্টেড থাকে সেই জন্য 2022 সালে পশ্চিমবঙ্গে নতুন একটা স্কিম আনা হয়েছিল, তরুণের স্বপ্ন স্কিম, যেখানে মাধ্যমিকের পর প্রত্যেক ছাত্রছাত্রীকে 10,000 টাকা করে দেওয়া হতো মোবাইল কেনার জন্য, যাতে তারা পড়াশোনার সাথে ইনভলভ থাকে এবং ডিজিটালি সবকিছুর সাথে কানেক্টেড থাকে। এছাড়া উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য পশ্চিমবঙ্গে আনা হয়েছিল স্টুডেন্ট ক্রেডিট কার্ড 2021 সালে। এবার এই এডুকেশনের ভেতরে একটা পয়েন্ট ছিল স্কুল অ্যাটেন্ডেন্স। স্কুল অ্যাটেন্ডেন্স নর্মালি ক্লাস 8 পর্যন্ত দেখা হতো। এখন ক্লাস 8 পর্যন্ত যাতে ছেলে মেয়ে স্কুলের প্রতি খুব অ্যাটেন্টিভ থাকে সেই জন্য পশ্চিমবঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন স্কিম আসে। যেমন 2004 সালে পশ্চিমবঙ্গে স্কিম ছিল মিড ডে মিল স্কিম, যেখানে ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত স্কুলে মিড ডে মিল দেওয়ার ব্যবস্থা ছিল। 2007 সালে এটাকে 6 থেকে 8 পর্যন্ত করে দেওয়া হয়, মানে 2007 সালের পর থেকে দেখা হয় যে পশ্চিমবঙ্গে প্রত্যেক স্কুলে ক্লাস 1 থেকে 8 পর্যন্ত মিড ডে মিলের ব্যবস্থা রয়েছে। এদিকে ড্রিঙ্কিং ওয়াটারের জন্য একটা স্কিম রয়েছে, ন্যাশনাল রুরাল ড্রিঙ্কিং ওয়াটার প্রোগ্রাম NRDWP, যেটা 2009 সালে চালু হয়। পরবর্তীকালে 2019 সালে এটাকেই আরো ডেভেলপ করে নতুন একটা স্কিম আনা হয়, জল জীবন মিশন। হাউজিং এর জন্য আনা হয় প্রধানমন্ত্রী আবাস যোজনা 2015 সালে। আর পশ্চিমবঙ্গে আনা হয় 2016 সালে বাংলার আবাস যোজনা। প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলার আবাস যোজনা এই স্কিমের দরুন মানুষজনকে ঘর তৈরির জন্য টাকা দেওয়া হতো। কুকিং ফুয়েলে ইমপ্রুভ করার জন্য প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 2016 সালে চালু হয়, যার মাধ্যমে BPL কার্ড হোল্ডারদের ফ্রিতে LPG গ্যাস সিলিন্ডার আর তার কানেকশন দেওয়া হয়েছিল। ইলেকট্রিসিটির জন্য প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা, এটা রিসেন্টলি চালু হয় 2024 সালের ফেব্রুয়ারি মাসে। এই স্কিমের দরুন ফ্যামিলিকে সোলার প্যানেল লাগিয়ে দেওয়া হতো। আর স্যানিটেশনের জন্য অনেক আগে থেকেই ভারতে স্কিম চলছে, 1986 সাল থেকে একটা স্কিম চলে, সেন্ট্রাল রুরাল স্যানিটেশন প্রোগ্রাম। সেটাকে আপডেট করে 2014 সালে আনা হয় স্বচ্ছ ভারত মিশন। এইরকম বিভিন্ন স্কিম বিভিন্ন রকম সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল ফিল আপ করার জন্য বিভিন্ন সময় আনা হয়। এবার এই সমস্ত গোল ফিল আপ করার জন্য এই সমস্ত পয়েন্ট রয়েছে, অর্থাৎ এই সমস্ত প্যারামিটার রয়েছে। মাল্টি ডাইমেনশনাল পভার্টি রেসপেক্টে এই 10টা প্যারামিটার রয়েছে। এই প্যারামিটার যখন ভারতকে অ্যাডপ্ট করতে বলা হয়, ভারত এই 10টার সাথে আরো দুটো প্যারামিটার নিজের মতন করে অ্যাড করে দেয়। সেটা হলো হেলথে ম্যাটারনিটি হেলথ, হেলথের ভেতর ম্যাটারনিটি হেলথ, আর স্ট্যান্ডার্ড অফ লিভিং এর ভেতর ব্যাংক অ্যাকাউন্ট। এই দুটো গোল ভারত সরকার আরো নিজের মতন করে অ্যাড করে নেয়। ম্যাটারনিটি হেলথকে আরো বেশি ইমপ্রুভ করার জন্য সরকার একটা স্কিম নিয়ে এসেছিল,
জননী সুরক্ষা যোজনা বা জননী সুরক্ষা স্কিম। যদিও এটা 2005 সালে আনা হয়েছিল। 2005 সালে এই জননী সুরক্ষা স্কিমটা চলছিল, এই জন্য সেটা এই হেলথের ভেতর কনসিডার করে দেওয়া হয়। আর ব্যাংক অ্যাকাউন্টের টার্গেটটা রাখা হয়, তার কারণ হলো যে ইন্টারন্যাশনালি আমি বলতে পারবো যে আমার দেশের সমস্ত মানুষ ডিজিটালি আমার সাথে কানেক্টেড। ভারতের ভেতর প্রত্যেকটা ফ্যামিলির একটা করে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাটলিস্ট থাকা মানে প্রত্যেক ফ্যামিলি সরকারের সাথে কানেক্টেড। আর সেই ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য 2014 সালে একটা স্কিম এসেছিল, জনধন যোজনা, যার মাধ্যমে জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট খোলা হতো। তো এই হচ্ছে মাল্টি ডাইমেনশনাল পভার্টি নিয়ে ওভারঅল সমস্ত কিছু, আর তার সাথে সাথে সাস্টেনেবল ডেভেলপমেন্টের কিছুটা বিষয়। আশা করি এই পুরো ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। এরপর পভার্টি নিয়ে আরো বেশ কিছু পয়েন্ট আছে, সেটা এর পরের দিন গিয়ে আলোচনা করবো।